চারটি বাংকার উদ্ধার হয়েছিল। চারটি বাংকার কে করলো, কবে করলো, কারা জড়িত আছে, এই প্রশ্নগুলো যখন উঠছে, এখনো পর্যন্ত সবকটার উত্তর পাইনি আমরা। সেই মুহূর্তে আরো একটা বড় খবর, বাংকার উদ্ধারে 2 কিলোমিটারের মধ্যে 2 জন রোহিঙ্গা গ্রেপ্তার। বড় খবর, বাংকার উদ্ধারে 2 কিলোমিটারের মধ্যেই 2 জন রোহিঙ্গা গ্রেপ্তার। নদিয়ার একদমই শুভজিৎ, যে প্রশ্নটা আমরা বারবার তুলছিলাম যে দেখো বাংকার রয়েছে, কিসের জন্য বাংকার তৈরি করা হয়েছে, সেখানে বাংকারের উপর আবার ঘর কেন, এবং সেখানে খাবারের জন্য কাগজের থালা, খেলার জন্য তা সময় কাটানোর জন্য তাস অথবা পাখা গরমের জন্য এবং আলোর ব্যবস্থা। তাহলে কি প্রশ্ন তুলছিলাম বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে এখানে আশ্রয় দেওয়া হতো, বা এখান থেকে বাংলাদেশে কেউ যাবে বা কোনো কিছু পাচার করবে বা কোনো কিছু নিয়ে আসার জন্য এই ঘরগুলো কি ব্যবহার করা হতো, আশ্রয় দেওয়া হতো? সেই প্রশ্নটাই কিন্তু আবারও সামনে চলে এলো প্রকাশ্যে। তার কারণ দেখো, আবার 2 কিলোমিটারের মধ্যে 2 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করলো কৃষ্ণগঞ্জ থানা পুলিশ। যেটা সূত্রে জানা যায় যে এলাকার মানুষ গতকালকে তাদের ঘোরাঘুরি করতে দেখে, যেখান থেকে বাংকার 2টি বা 4টি বাংকার উদ্ধার হয়েছে, ঠিক তার থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই এক গ্রামের মধ্যে তারা ঘোরাফেরা করছিল। সেই সময় এলাকার মানুষ তাদের দেখে সন্দেহ হয়, এবং সন্দেহ হওয়ার কারণে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই জিজ্ঞাসাবাদ করে পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, এবং জানা যায় তারা রোহিঙ্গা। তারা গত 1 বছর আগে তারা ভারতবর্ষে সীমান্ত পার করে প্রবেশ করেছিল ভারতবর্ষে, এবং ভারতবর্ষে প্রবেশ করার পর তারা কিন্তু হায়দ্রাবাদে গিয়ে বেশ কিছুদিন থেকে সেখানে কাজ করেছে। কাজ করে তারা আবার এই যে পরিস্থিতি হয়েছে ভারতবর্ষের এবং বাংলাদেশ সীমান্তে যে নজরদারি বাড়ানো হয়েছে, এবং সেই সীমান্তে নজরদারি বাড়ানোর কারণে তারা ফিরে যাবার চেষ্টা করছিল, এবং একের পর এক যেভাবে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করছিল তাতেই কিন্তু ওরা আতঙ্কিত হয়ে পড়েছিল, এবং রোহিঙ্গাদের যে গ্রেপ্তার করা হচ্ছে তাতে কিন্তু আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তারা কিন্তু বাংলাদেশ পালাবার চেষ্টা করছিলেন, এবং সেই ছক তারা তৈরি করেছিলেন। সেই ছক তৈরি করে কিন্তু তারা পালাবার চেষ্টা করার আগে, যেহেতু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই ছকটা ব্যর্থ হয়ে যায়। মহাদেব সঙ্গে থেকে আমরা সেদিনকে প্রশ্ন তুলেছিলাম স্থানীয় বাসিন্দাদের, মহাদেব বারবার প্রশ্ন করেছিল শুভজিৎ যে আপনারা কি এখানে অচেনা কাউকে দেখেছেন, অচেনা কোনো গতিবিধি কারণ নজরে এসেছে? সেদিনকে অবশ্য তারা ক্যামেরার সামনে কোনো উত্তর দিতে চাননি। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন রোহিঙ্গা গ্রেপ্তারের ঘটনায়, শুনুন। চোরাচালানকারীরা করে, এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশে এই ক্ষেত্রে চোরাচালানকারীদের হেল্প করে স্বাভাবিকভাবে, সেই জন্য জানা যায় না। একটি কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে, বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। দুটো ফোর্স একসাথে কাজ না করলে, পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ না করলে কোথাও বিএসএফ সফল হতে পারবে না। আবারও ছাত্র বিক্ষোভ। সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের পর বাংলাদেশের কি পরিস্থিতি হয়েছে, রাজনৈতিক কি প্রেক্ষাপট পরিবর্তন, তার নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার ছাত্র বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক, যার নাম মামুন আহমেদ, তার পদত্যাগ দাবি করছেন ছাত্ররা। দাবি না মানা হলে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছেন ছাত্রছাত্রীরা। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা, 4 ঘন্টার মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাদের এই দাবি, তাহলে সেক্ষেত্রে তারা বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি যে পুলিশের হামলায় ছাত্রছাত্রীরা জখম হয়েছেন তাদের গ্রেফতার না করা হলে আন্দোলন আরো বাড়াবেন তারা, এমনটা এক প্রকার হুঁশিয়ারি তারা ইউনূস প্রশাসনকে দিয়ে রেখেছেন ইতিমধ্যে। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, আবারও ছাত্র আন্দোলন, সেখানে আমি আন্দোলনই বলছি কনসিয়াসলি, এখনো পর্যন্ত তাদের কি কি দাবি, সময়সীমা তারা বেঁধে দিয়েছেন, এখনো পর্যন্ত কি রিয়াকশনস পাওয়া গিয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো, রাতভর কালকে অশান্তি হয়েছে, 2 পক্ষের মধ্যে বারংবার বাদানুবাদ হয়েছে, লড়াই হয়েছে, এবং হিংসা ছড়িয়েছে সর্বত্র, এবং যার জেরে কিন্তু বিজিবি এবং পুলিশকে রাস্তায় নামতে হয়েছে, এবং একের পর এক আমরা আগুন ধরতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। 6 দফা দাবি ছিল এদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 7টি কলেজ আছে সেই কলেজের ছাত্রছাত্রীরা লড়াই করছেন কার সাথে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে। ফলে যে পরিস্থিতি গতকাল রাতে তৈরি হয়েছিল এটা কিন্তু এক প্রকার একটা ভয়ঙ্কর পরিস্থিতি বলা যায়। এবং আজকে সকালে যে বিষয়টি উঠে এসেছিল সেই বিষয়ের মধ্যে যখন তারা সাংবাদিক বৈঠক করেন, সেই সাংবাদিক বৈঠকে তারা স্পষ্ট হুঁশিয়ারি দেয় 24 ঘন্টা নয়, 2 দিন নয়, 4 ঘন্টার মধ্যে তাদের যদি এই 6 দফা দাবি পূরণ করা না হয় তাহলে তারা গোটা ঢাকা চত্বর অচল করে দেবেন। এবং তাদের মধ্যে আরও একটা দাবি রয়েছে, গতকাল পুলিশের হামলায় জখম হয়েছে তাদের কয়েকজন ছাত্রছাত্রী, তাদের যেন গ্রেপ্তার করা হয় এবং তাদের গ্রেপ্তার করে উপযুক্ত
উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। এভাবেই কিন্তু আজকে হুঁশিয়ারি দিয়েছেন। কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যে কলেজ রয়েছে। সুমন, একটা প্রশ্ন আছে। সুমন, গত বছরের জুন, জুলাই, আগস্ট যে ছবি আমরা দেখেছিলাম, একদিকে ছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, আর অন্যদিকে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং তাদের একটা বিপুল জনসমর্থন। এখন তো ধরো আওয়ামী লীগও নেই, ছাত্রলীগও নেই। এখন কি তাহলে যারা সেদিনকে আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, সেই সংগঠনের মধ্যেই লেগে গেছে ঝামেলা? একেবারে দেখো, যারা আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্যে রাস্তায় নেমেছিল, প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছিল, আজকে কিন্তু তারাই দ্বিধাবিভক্ত এবং কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের মধ্যে অশান্তি শুরু হয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে, কারণ তারা এখন বুঝতে পারছেন যেভাবে ওই সময় আবেগের বশে একটা আন্দোলনে নেমেছিলেন, আজকে কিন্তু দেখছেন তাদের কোনো রকম দাবি পূরণ হচ্ছে না। উল্টে তাদের যে সমস্ত বিষয়গুলো তাদের পক্ষে ছিল সেগুলোকেও সরিয়ে দিয়েছে ইউনিশ প্রশাসন। এবং একের পর এক যেভাবে পরিবর্তন হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদেরকে পদত্যাগ